দেখো, আজকে নতুন একটা কবিতা দ্য নর্থ সি বাই ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিনের নর্থ সি নিয়ে আলোচনা করব। ফিলিপ লার্কিন দ্য নর্থ শিপ এই কবিতাটাকে 6টি স্তবকে অর্থাৎ 6টি স্ট্যান্ডাতে বিভক্ত করেছে। মোট 24টি লাইনের একটি কবিতা। পুরো কবিতার মধ্যে বক্তাকে শনাক্ত করা যায় না। এই কবিতায় কবিকেই অর্থাৎ পয়েট নিজেকেই বক্তা বা কণ্ঠস্বর হিসেবে মনে করা যায়। তো এই কবিতায় মূল বিষয়বস্তু যেটা সেটা সম্বন্ধে আমাকে একটু জেনে নিতে হবে। এই কবিতার মূল বিষয়বস্তু হলো 3টে জাহাজ উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে সমুদ্র যাত্রা করেছিল। প্রথম জাহাজটা যেটা ছিল পশ্চিম দিকে যাত্রা করেছিল। এই 3টে জাহাজকে মানুষের জীবনের প্রবহমান 3টে ব্যক্তির অর্থাৎ 3 ধরনের মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। তো প্রথম জাহাজটার সঙ্গে তুলনা করা হয়েছে যে প্রথম জাহাজটা যেটা পশ্চিম দিকে যাত্রা করেছিল তাকে দেখানো হয়েছে এমন একটা জাহাজ যেটা সম্পদে পূর্ণ। এটাকে ব্যাখ্যা করা যেতে পারে এমন একজন ব্যক্তি হিসেবে যার লক্ষ্য ধনী হওয়া। সমুদ্রের জাহাজটির মতো জীবন্ত ও সুন্দর এবং তার জীবন আনন্দে অতিবাহিত হয়। এবং দ্বিতীয় যে জাহাজটি পশ্চিমে যাত্রা করেছিল ঠিক তার উল্টো। এটা দ্বিতীয় জাহাজটি পশ্চিমের উল্টো অর্থাৎ পূর্ব দিকে যাত্রা করেছিল। এই জাহাজটি সম্ভবত একজন ব্যক্তির প্রতীক হিসেবে ধরা হয়েছে যিনি দরিদ্র জীবনযাপন করতেন। দ্বিতীয় জাহাজের চারিদিকে প্রাকৃতিক বিরুদ্ধতা, এক ধরনের কম্পনের মতো যা তাকে একটা পশুর মতো বিদ্ধ করছে। এই হলো দারিদ্র যা মানুষটাকে বন্দি করে রাখে। এবং তৃতীয় যে জাহাজটা সেটা হচ্ছে উত্তরের জাহাজ। এই জাহাজটা কবিরই প্রতিধ্বনি, যেহেতু এটি অন্য দুটির মতো নয়। অর্থাৎ শেষের যে জাহাজটা সেটি কবি নিজেকেই তুলে ধরেছেন নিজের প্রতিধ্বনি হিসেবে। তো চলো কবিতাটা শুরু করা যাক। ফিলিপ লার্কিনের লেখা এই কবিতাটা প্রথম লাইন বা ফার্স্ট স্ট্যান্জা যেটা আছে দেখো, আই স 3 শিপস গো সেলিং বাই। আই মানে আমি, স মানে দেখেছি, 3 শিপস মানে 3টে জাহাজ, গো যাচ্ছে, সেলিং বাই পাল তুলে আমি দেখলাম 3টে জাহাজ পাল তুলে চলে যাচ্ছে। এই লাইনটা এক রহস্যময় ও প্রতীকী যাত্রা সূচনা করে। মানে এখানে দেখো 3টে জাহাজ হলো 3টে আলাদা জীবনের প্রতীক যা মানুষের ভিন্ন ভিন্ন লক্ষ্য, পছন্দ, ভবিষ্যতের দিক নির্দেশ করছে, যেটা আমি আগেই ব্যাকগ্রাউন্ডে বলেছি। ওভার দ্য সি, নেক্সট লাইন, ওভার দ্য সি সমুদ্রের ওপরে, ওভার মানে ওপরে, দ্য সি মানে সমুদ্রের, ওভার দ্য সি সমুদ্রের ওপরে, লিফটিং সি, লিফটিং মানে হচ্ছে উত্তাল সমুদ্র। তাহলে কি সমুদ্রের ওপর, উত্তাল হতে থাকা সমুদ্রের ওপর। এখানে লিফটিং সি মানে এক সমুদ্র যা ঢেউ তুলছে। এটিকে জীবনের চলমানতা, উত্তেজনা এবং অনিশ্চয়তাকে তুলনা করেছে। এটি যাত্রার পরিবেশ সম্বন্ধে বলছে। এটি এক চলমান জীবনের জগৎ, এই সম্বন্ধেই এই লাইনের মধ্যে তিনি বলছেন। পরের লাইন দেখো, অ্যান্ড দ্য ওয়াইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। অ্যান্ড মানে এবং, দ্য ওয়াইন্ড মানে বাতাস, রোজ মানে উঠেছে, অ্যান্ড দ্য ওয়াইন্ড রোজ বাতাস উঠেছে, ইন দ্য মর্নিং স্কাই মানে সকালের আকাশে। আর তার লাইনের মানে হবে এরকম, আর সকালের আকাশে বাতাস উঠতে লেগেছে। দেখো এই বাতাসের মাধ্যমে কী বোঝাতে চাই, সকালে বাতাসে ওঠা মানে নতুন দিনের সূচনা করা এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য এক শক্তির উদয় হওয়া। বাতাসকে এখানে ভাগ্য, সময় এবং পরিবর্তনের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, পরের লাইনে দেখো, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। অ্যান্ড ওয়ান ওয়াজ আর একটি জাহাজ, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। রিগড প্রস্তুত ছিল, রিগড মানে প্রস্তুত থাকা। ওয়ান ওয়াজ রিগড এবং একজন প্রস্তুত ছিল, ফর লং জার্নি কিসের জন্য, একটা দীর্ঘ যাত্রার জন্য। আর একটি জাহাজ প্রস্তুত ছিল একটা দীর্ঘ যাত্রার জন্য। 3টি জাহাজের মধ্যে দেখো এর ব্যাখ্যা এরকম হবে যে 3টি জাহাজের মধ্যে একটি ছিল ভিন্ন, এটি ছিল প্রস্তুত এক দীর্ঘ, কঠিন, হয়তো আত্মদর্শনমূলক যাত্রার জন্য। এটি আদর্শবাদ, সংগ্রাম এবং উচ্চতর উদ্দেশ্যে নিবেদিত জীবনের প্রতীক হিসাবে ধরা হয়েছে। পরের লাইনে দেখো,
স্ট্যান্ডার 2, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিমের দিকে মোড় নিল। দ্য ফার্স্ট শিপ মানে প্রথম জাহাজটি, টার্নড মানে মোড় নিল, টুয়ার্ডস দ্য ওয়েস্ট, কোন দিকে? টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে। দেখো এখানে বলছে যে পশ্চিমের দিকে মোড় নিল মানে কি? পশ্চিম সাধারণত সূর্যাস্ত শেষ কিংবা বস্তুগত সাফল্যের মানে শেষ হয়ে যাচ্ছে, এক কথায় পশ্চিম মানে শেষের দিকে বোঝায়। যখন আমাদের সূর্য ওঠে তখন কি হয়? পশ্চিম দিকে শেষ হয়ে যায়। তো এখানে একটা জীবনের শেষ হয়ে যাওয়ার বিষয়টাকে বোঝাচ্ছে। যে সম্পদ, প্রথম জাহাজটি স্বাচ্ছন্দ্য বা সম্পদ বেছে নেয়, এটি এমন একটা জীবন বেছে নিয়েছে যেখানে লক্ষ্য হলো বাহ্যিক সাফল্য। তারপরে লাইন দেখো, ওভার দ্য সি, সমুদ্রের উপরে, দ্য রানিং সি, ছুটে চলা, রানিং সি মানে ছুটে চলা বা প্রবাহমান সমুদ্রের উপরে। ওভার দ্য সি, রানিং সি, ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের ওপর ছুটে চলা বা প্রবাহমান সমুদ্রের উপরে। রানিং সি বোঝায় জীবনের গতি, প্রবাহ ও সহজ যাত্রা। মনে হয় যেন এই জাহাজটি প্রতিকূলতার মুখোমুখি না হয়ে সহজেই এগিয়ে যাচ্ছে। পরের লাইনে দেখো, অ্যান্ড বাই দ্য ওয়াইন্ড ওয়াল পজড, অ্যান্ড বাই দ্য ওয়াইন্ড ওয়াল পজড, পজ মানে দখল করে রাখা। অ্যান্ড বাই দ্য ওয়াইন্ডস, অ্যান্ড মানে এবং, বাই দ্য ওয়াইন্ডস মানে হচ্ছে বাতাস, ওয়াজ ওয়াল পজড, যেন মনে হচ্ছে বাতাস তাকে পুরোপুরিভাবে দখল করে রেখেছে। এই লাইনটা মানে কী বোঝাতে চাইছে? এই লাইনটা বোঝাতে চাইছে বাহ্যিক শক্তি যেমন ভাগ্য বা সমাজ সম্পূর্ণভাবে তার দিক নির্ধারণ করে, ঠিক তেমনভাবে এই জাহাজ নিজের নিয়ন্ত্রণে নেই। কীভাবে আছে? এ ভাগ্যের উপরে রয়েছে। তারপরে দেখো, অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, অ্যান্ড মানে এবং, ক্যারিড মানে নিয়ে যাচ্ছে তাকে, টু এ রিচ কান্ট্রি, এবং তাকে এক সমৃদ্ধ দেশে নিয়ে যাচ্ছে। তাহলে কি এখানে ভাগ্য, বাতাস, প্রকৃতিকূলতা সমস্ত কিছু কি বোঝাতে চাইছে? একটা জীবনকে বোঝাচ্ছে যে জীবনটা ধনী, যে সবসময় ধনী হতে চায়। এ ক্যারিড টু এ রিচ কান্ট্রি, সে জাহাজটা কোথায় নিয়ে যাচ্ছে? একটা রিচ কান্ট্রিতে নিয়ে যাচ্ছে। তারপরে লাইন স্ট্যান্ডার্ড 3, দ্য সেকেন্ড, এবার দ্বিতীয় জাহাজ যেটা সেটা কথা বলা হবে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, আর দ্বিতীয়টা পূর্ব দিকে গেল। অ্যান্ড দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এবং দ্বিতীয় জাহাজটা গেল পূর্ব দিকে। এর মানে কি? পূর্ব মানে সূর্যোদয়, নতুন সূচনা। পূর্ব দিকে কী হয়? পূর্ব দিকে যেমন সূর্য ওঠে, নতুন কিছুর সূচনা ঘটে, ঠিক তেমনভাবে এই জাহাজটা নতুন দিকে গেল, অর্থাৎ পূর্ব দিকে গেল। এটির মাধ্যমে এই জাহাজটি এক অন্যরকম, মানে এই জাহাজটি যে অন্য একটা ব্যক্তির জীবনকে তুলে ধরছে। হয়তো বেশি কষ্টকর ও জটিল পথে পা রাখে, তবুও সে গরিব এবং দরিদ্র মানুষটার কথা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে লাইনে দেখো, ওভার দ্য সি, দ্য কুইকিং সি, সমুদ্রের ওপর, ওভার দ্য সি সমুদ্রের ওপর, দ্য কুইকিং সি কাঁপতে থাকা সমুদ্রের ওপরে। কুইকিং সি মানে কি? এখানে কুইকিং সি মানে হচ্ছে, কুইকিং সি মানে এক ভয়ানক, অনিশ্চিত আর বিপদের সংকেতময় সমুদ্র। এই পথটি ঝুঁকিপূর্ণ, আতঙ্কপূর্ণ এবং আত্মার পরীক্ষায় পরিপূর্ণ। তারপরেও কি হয়েছে? এটি একটি কঠিন জীবনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। অ্যান্ড দ্য ওয়াইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, অ্যান্ড দ্য ওয়াইন্ড, এবং বাতাস, হান্টেড কী করছে? তাড়া করছে, শিকার করছে, এটাকে লাইক এ বিস্ট, একটা পশুর মতো। একজন সাধারণভাবে যদি আমরা ভাবি, সমাজের ধনী ব্যক্তিকে যে চোখে দেখা হয়, সমাজের নিপীড়িত দরিদ্র ব্যক্তিকে সে চোখে দেখা হয় না। সমাজের নিপীড়িত দরিদ্র ব্যক্তিরাকে কেউই দেখতে পারে না। তো এখানে দ্বিতীয় যে জাহাজটা পূর্ব দিকে গেছে, সেই জাহাজটাকে একটা দরিদ্র ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড দ্য ওয়াইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, আর বাতাস তাকে পশুর মতো তাড়া করছে, আর বাতাস তাকে এক পশুর মতো তাড়া করছে। এখানে বাতাস কী হচ্ছে? বাতাস এখানে এটা বোঝাচ্ছে যে গরিব মানুষ, দরিদ্র মানুষের যেমন কেউই সহায়ক নয়, ঠিক তেমনভাবে এখানে দ্বিতীয় জাহাজটির ক্ষেত্রে বাতাসও সহায়ক নয়, বরং এক আগ্রাসী শক্তি। এটি বোঝাচ্ছে কি? সমাজ,
ভাগ্য কিংবা মানসিক অশান্তি যা তাকে পীড়া দিচ্ছে। তারপরের লাইন দেখো, দ্য অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। দ্য অ্যাঙ্কর মানে নোঙর কী করছে? দ্য অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি এক বন্দি দশায় নোঙর করতে বাধ্য করলো। অর্থাৎ একে পরিস্থিতিকে ছেড়ে তাকে বাধ্য করা হচ্ছে একটা নোঙর ফেলতে কোথাও। এই জাহাজটি আত্মার মুক্তির জন্য হলেও তা শেষ অবস্থায় একটি বন্দি দশায় পূর্ণ হচ্ছে। অর্থাৎ এই জাহাজটির মাধ্যমে তুলে ধরা হয়েছে যে মানুষকে কিভাবে, সমাজের মানুষকে কিভাবে, দরিদ্র মানুষদেরকে কিভাবে নিপীড়িত করা হচ্ছে এবং নিপীড়িত করার ফলে তারা কিভাবে তাদেরকে কিভাবে বশ্যতা স্বীকার করা হচ্ছে। এর মাধ্যমে তিনি